আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। দূরশিক্ষণ ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই বাসায় আছো এবং ভালো আছো। পরিচিতি। আমাদের আজকের পাঠ বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর জন্যে। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু, চতুর্থ অধ্যায়। আমরা ক্লাস 9-এ 3টি অধ্যায় শেষ করেছিলাম, প্রথম তিনটি অধ্যায়। আর ক্লাস 10-এর জন্য তোমাদের পুরোই বইটাই হচ্ছে রিভিশন। আমরা একসাথেই ক্লাস নিচ্ছি, তোমরা ভালো করে ফলো করবে মনোযোগ দিয়ে। আমাদের আজকের পাঠ বাংলাদেশের ভূপ্রকৃতি, 2 নম্বর ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ এবং গঠন, 3 নম্বর বাংলাদেশের ভূপ্রকৃতির গঠন, জনসংখ্যা এবং জনবসতি। শিখন ফল। তোমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হলো: 1 নম্বর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমারেখা বর্ণনা করতে পারবে। 2 নম্বর মানচিত্র এঁকে ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক অঞ্চল চিহ্নিত করতে পারবে। 3 নম্বর বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ এবং গঠন ব্যাখ্যা করতে পারবে। এবং সর্বশেষ ভূপ্রাকৃতিক গঠন কিভাবে জনসংখ্যা বা জনবসতি বিস্তরণে প্রভাব বিস্তার করে তা বিশ্লেষণ করতে পারবে। বাংলাদেশের ভূপ্রকৃতি। তোমরা যদি বইয়ে যাও তাহলে বইয়ে যে বর্ণনাটা আছে সেটা হলো: বাংলাদেশ পলল গঠিত একটি আর্দ্র অঞ্চল। বাংলাদেশ পলি গঠিত সমভূমি বলি আমরা, যার উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বে সামান্য পাহাড়ি অঞ্চল, যেটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলায় আছে, এবং উত্তর পশ্চিমে সীমিত উচ্চভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাদে সমগ্র বাংলাদেশের যে অঞ্চলটা আছে, কিছু বাদ দিয়ে পুরোটাই হচ্ছে সমভূমি বা বিস্তীর্ণ সমভূমি। দক্ষিণ এশিয়ার 3টি বড় নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার অববাহিকায় বাংলাদেশের অবস্থান। আমরা যদি এখন অববাহিকায় যাই তাহলে অববাহিকা একটু আমি আলোচনা করব। যে এখানে বলছে যে দক্ষিণ এশিয়ার 3টি বড় নদীর গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার অববাহিকায় বাংলাদেশের অবস্থান, এবং এখানে বলছে এদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল। তাহলে আমরা এখন অববাহিকায় যাই। অববাহিকা বলতে আমরা কি বুঝি, এটা বইয়ে দেয়া নাই তোমাদের। অববাহিকা একটি বিশেষ পথ, নদীর উভয় পার্শ্বস্থ তীরভূমি যাহা হতে জল আসিয়া পড়ে। যে বৃষ্টির পানিগুলো আমরা জানি যে সবগুলোই আস্তে আস্তে নদীতে চলে আসে, সেটা ছোট খাল হোক, নদী হোক, তারপরে সাগর হোক, সমুদ্র হোক, যে বিস্তরণটা আছে আশপাশের তার পানিগুলো, বৃষ্টির পানি বলি আমরা, জোয়ারের পানি বলি, সেগুলো আস্তে আস্তে উপচে যায় আবার চলে আসে। অববাহিকার যে ছবিটা আছে সেটা হচ্ছে এরকম: নদী অববাহিকা বা রিভার বেসিন। এখানে যদি আমরা একটু দেখাই তাহলে এখানে অববাহিকার সাথে যে বিষয়গুলো যুক্ত সেটা হচ্ছে নদী, শাখা নদী, উপনদী, প্রধান নদী। এই অববাহিকাটা পাহাড়ের থেকে উৎপন্ন। নদীটা আস্তে আস্তে গিয়ে কোথায় পড়েছে? সাগরে পড়েছে। তাহলে এখানের যে বিষয়টা আছে, চারদিক দিয়ে পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, প্রাণীজ সম্পদ, মৎস্য সম্পদ, তারপরে হচ্ছে আমাদের সকল বিষয় এই অববাহিকার মধ্যেই যুক্ত আছে। মানুষের বসতি অববাহিকার সাথে যুক্ত আছে। তাহলে এখানে যখন বৃষ্টি হয় এই জায়গায়, পুরো জায়গায়, তাহলে আস্তে আস্তে পানিগুলো নদীতে চলে আসে। আর যখন বন্যা হয় তাও নদীর মাধ্যমেই এগুলো সমুদ্রে চলে যায়। আবার যদি জোয়ার ভাটার ক্ষেত্রেও যদি বলি আমরা, এটা জালের মতো বিস্তৃত। পুরো বিষয়টা হচ্ছে জালের মতো বিস্তৃত, এবং আশে যে পরিবেশটা আছে সেটার সাথে মানুষ এবং অন্যান্য যে জনবসতি আছে, প্রাণীজ সম্পদ আছে, উদ্ভিজ্জ উপাদান আছে, সবকিছুই রিভার বেসিনের আওতায়। এটা আমাদের একটা নদীর ছবি, যেখানের অববাহিকার সাথে এরার যুক্ত আছে, অববাহিকার সাথে যুক্ত। তারপরে যদি অববাহিকার আমরা বর্ণনা দেই সেটা হবে এরকম: কোন এলাকার বৃষ্টিপাত জনিত পানি
যে নদ নদীর পথে প্রবাহিত হয় সেই এলাকাকে ওই নদ নদীর অববাহিকা বলা হয়। যে এলাকার পানি, বৃষ্টির পানি মেঘনা নদী পথে প্রবাহিত, উদাহরণস্বরূপ বলছে যে এলাকার বৃষ্টির পানি মেঘনা নদী পথে প্রবাহিত হয় সেই এলাকাকেই মেঘনার অববাহিকা বলা হয়। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর অববাহিকা এলাকার পরিমাণ যথাক্রমে বলছে গঙ্গার 9,07,000 বর্গ কিলোমিটার, ব্রহ্মপুত্র 58,03,000 বর্গ কিলোমিটার এবং মেঘনা 65,000 বর্গ কিলোমিটার। এই অববাহিকার এলাকাগুলো মাত্র 8% বাংলাদেশে অবস্থিত। এই 3 নদীর বাকি অংশ চীন, ভারত, নেপাল এবং ভুটানে বিস্তৃত। দক্ষিণ পূর্বে অবস্থিত কয়েকটি নদীর আংশিক অববাহিকা এলাকার মায়ানমারে বিস্তৃত। কাজেই বাংলাদেশের ভেতর দিয়ে চীন, ভারত, নেপাল, ভুটান এবং মিয়ানমারের পানি প্রবাহিত হয়। আমরা জানি যে নদীগুলো আছে সেই নদীগুলো যদি এক দেশ থেকে অন্য দেশে অতিক্রম করে সেখানে সাধারণত কোনো বাধা থাকে না। তোমরা বলতে পারো যে নদীতে বাঁধ দেওয়া হয়, এবং এখানে নদীতে বাঁধ দেওয়ার কোনো সিস্টেম নাই। আন্তর্জাতিক আইন আছে নদীতে বাঁধ দেওয়া যাবে না। যেমন ফারাক্কা বাঁধ আছে, আমাদের ইন্ডিয়ার অনেক নদীতে বাঁধ আছে, সেগুলো আসলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নদীর যে বিষয়গুলো আছে সেটা এক দেশ থেকে প্রবাহিত হয়ে অন্য দেশে যাবে, জালের মতো তার বিস্তরণটা থাকবে। অববাহিকার যে বৈশিষ্ট্যগুলো আছে, নদী অববাহিকার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1 নম্বর, এটি কাল্পনিক রেখা বিস্তৃত একটি অঞ্চল। 2 নম্বর, নদী অববাহিকা অঞ্চলটি একটি সুস্পষ্ট নদী গোষ্ঠী বা রিভার সিস্টেম লক্ষ্য করা যায়। 3 নম্বর, একটি নদী অববাহিকা অপর একটি নদী অববাহিকা অঞ্চল থেকে জলবিভাজিকা দ্বারা পৃথক থাকে। এখন আমরা যাই ভৌগোলিক অবস্থান এবং সীমানা। তোমরা যদি বইয়ে যাও, তোমরা এটা নিচের লেভেল থেকেও বিষয়টা পড়ে আসছো। ভৌগোলিক অবস্থান এবং সীমানা আমরা যদি বইয়ে যাই, সেটা হবে এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। বাংলাদেশের মাঝখান দিয়ে তোমরা জানো যে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, যেটা কাল্পনিক রেখা, সেটাও আমরা ভূগোলে আলোচনা করেছিলাম। পূর্ব এবং পশ্চিমে বিস্তৃত 440 কিলোমিটার এবং উত্তর পশ্চিমে এবং দক্ষিণ পূর্বে বিস্তৃত সর্বোচ্চ এর বিস্তৃতি 760 কিলোমিটার। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা এবং মিজোরাম এবং মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। আমরা জানি যে বাংলাদেশের যে চৌহদ্দিটা আছে সেখানে দক্ষিণ এলাকাটা হচ্ছে সমুদ্র বেষ্টিত, আর 3টি এলাকা হচ্ছে ভারতের বিশাল সীমানা, আর সামান্য অংশ আছে মিয়ানমারের সীমানা। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং 56,977 বর্গ মাইল। এখন আমরা যে আলোচনা যাব সেটা হচ্ছে ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ এবং গঠন। এটিকে 3টি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 নম্বর প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিসমূহ। আমরা জানি যে বাংলাদেশের যে গঠনটা আছে সেটা হচ্ছে বৃহত্তম বদ্বীপ বা আমরা ডেল্টা বলি, এবং এখানের উপর দিয়ে অসংখ্য নদী বয়ে গেছে। এই নদীগুলোর মধ্যে প্রধান নদী হলো পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, কর্ণফুলী, এগুলো প্রধান। এছাড়া আছে নানান উপনদী এবং শাখা নদী। এখন আমরা আলোচনায় যাই যে ভূ প্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগের প্রথম যে বিষয়টা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এই 3টির যে বর্ণনাটা আছে এটা যদি তোমাদের প্রশ্নে আসে, টারশিয়ারি যুগের পাহাড় বা প্লাইস্টোসিন কালের সোপান, এটা তোমরা মানচিত্র এঁকেই তোমরা বিষয়টির বর্ণনা করতে পারবে। এখন আমরা যাই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% এলাকা টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত। আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছরের আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই সকল পাহাড় সৃষ্টি হয়েছে। তাহলে আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে টারশিয়ারি যুগের যে বিষয়গুলো আছে এগুলো সৃষ্টি হয়েছিল। এই অঞ্চলের পাহাড়গুলো দুভাগে বিভক্ত: দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় এবং উত্তর পূর্ব অঞ্চলের
পাহাড়সমূহ। তাহলে দক্ষিণ পূর্ব অঞ্চলের যে পাহাড়গুলো আছে, আমরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং এগুলো আমরা ধরতে পারি যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। আর উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়টা আছে, সিলেট, ময়মনসিংহ, টামানসিং, এগুলো নিয়ে উত্তর পূর্বাঞ্চলের টারশিয়ারি অঞ্চল আমরা চিহ্নিত করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা যাব যে এখানে বলছে দক্ষিণ পূর্বাঞ্চলে যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রামের পূর্বাংশের অঞ্চল নিয়ে এই অঞ্চলটা অন্তর্গত। আর উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের যে বিষয়টা আছে, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট জেলার মৌলভীবাজার, হবিগঞ্জ নিয়ে এই অঞ্চল গঠিত। 2 নম্বর যে আমরা প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। বাংলাদেশের মোট ভূভাগের 8% এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। আনুমানিক 25,000 বছর পূর্বে সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। এই সময় বলছে এই সময়ের অন্ত বরফ গলা পানি প্লাবন সৃষ্টি হয়ে এটি গঠিত হয়েছিল বা প্লাইস্টোসিন সোপানসমূহ গঠিত হয়েছিল। এই সোপানসমূহকে 3 ভাগে ভাগ করা যায়: বরেন্দ্র ভূমি, 2 নম্বর মধুপুর এবং ভাওয়ালের গড়, এবং 3 নম্বর হচ্ছে লালমাই পাহাড়। তোমরা জানো যে বরেন্দ্র যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর অঞ্চলকে কেন্দ্র করে বরেন্দ্র অঞ্চলটা। 2 নম্বর হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড়, সেটা হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকার অংশবিশেষ নিয়ে, যেটার উচ্চতা বলছে 6 থেকে 12 মিটার। আর সমতলের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যেখানে লালচে মাটি আছে, ধূসর মাটি পাওয়া যায়, সেটা হচ্ছে কুমিল্লার লালমাই। সেটা বলছে কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড় বিস্তৃত এবং এর আয়তন 34 বর্গ কিলোমিটার এবং উচ্চতা 21 মিটার। এখন আমরা 3 নম্বর আলোচনায় যাই, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বাংলাদেশের 80% ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী এখানে প্রবাহিত হয়েছে এবং বর্ষাকালে এই নদীতে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলি সঞ্চিত হয়ে প্লাবন ভূমির সৃষ্টি হয়েছে। আমরা জানি যে পলি যেগুলো আসে নদী থেকে সেগুলো হচ্ছে অনেক উর্বর এবং এগুলো আমাদের কৃষির জন্যে অনেক ভালো এবং কৃষির উর্বরা শক্তি এই পলি কৃষির জন্যে সহায়ক হিসেবে কাজ করে। এই প্লাবন সমভূমির আয়তন বলছে 1,24,266 বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং খুবই উর্বর। সাম্প্রতিককালে প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অবস্থিত অঞ্চল বলছে যে রংপুর, দিনাজপুর অঞ্চল, তারপর বলছে কুমিল্লা, নোয়াখালীর কিছু অঞ্চল, সিলেটের সুনামগঞ্জ মিলিয়ে ওই দিককার অঞ্চল, তারপরে কিশোরগঞ্জ, নেত্রকোনাও আছে এর সাথে। এছাড়া আছে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ অঞ্চল আছে, লক্ষ্মীপুর, ফেনী পর্যন্ত বিস্তৃত। বলছে যে এখানে হিমালয় পর্বত থেকে আনিত পলল দ্বারা এই অঞ্চলটি গঠিত। ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা অঞ্চল অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত। এটা ওই অঞ্চল থেকে একটু পৃথক। নোয়াখালী এবং ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল হলো উপকূলীয় সমভূমি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, এই 3টি যে ভাগ আমরা বললাম, প্রথম ভাগটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 নম্বর প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং 3 নম্বর সাম্প্রতিক কালের সমভূমি। এই 3টির যে কোনো একটি যদি অথবা যে কোনো 2টি যদি তোমাদের বর্ণনা আসে তাহলে তোমরা এখানটায় তোমরা বক্স করে যে ধরো টারশিয়ারি যুগের পাহাড় সোপানসমূহ, এখানটায় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলকে তোমরা আইডেন্টিফাই করে, আইডেন্টিফাইয়ের বিষয়টা হচ্ছে এখানে বক্স করে তোমরা বর্ণনা করবে এই জায়গায়। এখন আমরা যাই বাংলাদেশের ভূপ্রাকৃতিক গঠন এবং জনসংখ্যা ও জনবসতি। জনবসতির দিক থেকে পৃথিবীর নবম স্থানে রয়েছে বাংলাদেশ, সেটা আমরা জানি। ভূখণ্ডের তুলনায় এদেশের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি এবং জনসংখ্যার বৃদ্ধির হারও অনেক বেশি।
আমরা যদি আদমশুমারির একটা রিপোর্টে যাই, তাহলে 2001 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 12.93। আবার 2011 সালের জনসংখ্যার আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার যে রিপোর্টটা, সেটা হচ্ছে 14.97। এবং বর্তমানে বলছে বর্তমানে যে হিসেবটা, সেটা হচ্ছে প্রায় 17 কোটির উপরে। তারপরে আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূ প্রকৃতিতে তেমন কোনো পার্থক্য না থাকলেও মোটামুটি সব জায়গায় জনসংখ্যা আছে। কিছু অঞ্চলে বেশি জনসংখ্যা আছে, আর কিছু অঞ্চলে অনেক কম। যদিও বলি আমরা ঢাকা, চট্টগ্রাম যে মেগা সিটিগুলো আছে, এর সাথে আমরা যদি বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এগুলো চিন্তা করি, তাহলে দেখা যাবে যে ওই অঞ্চলগুলোতে, পাহাড়ি অঞ্চলে জনসংখ্যা অনেক কম, কিন্তু সম্পদের পরিমাণ অনেক বেশি। তাহলে এখানে এলাকা ভিত্তিক জনসংখ্যার তারতম্য দেখা যায়। আবার বলছে যে সমতল নদী অববাহিকায় মাটি অত্যন্ত উর্বর এবং পলি দ্বারা সৃষ্ট। এখানের আবাদযোগ্য জমি আছে অনেক, সহজসাধ্য এগুলো জমিতে ফলন করা, ফলে এই অঞ্চলে ঘন জনবসতি গড়ে উঠতে দেখা যায়। যেখানে ফলন ভালো হয়, নদীর কাছাকাছি আছে, সেখানেই জনবসতি গড়ে উঠতে দেখা যায়। আমরা জানি যে পৃথিবীর যে সভ্যতাগুলো গড়ে উঠেছে সেটা হচ্ছে নদীকেন্দ্রিক। এসব অঞ্চলের নদীগুলো নাব্য এবং সড়ক পথ ও রেলপথ যোগাযোগ সুবিধা থাকায় জনজীবনকে আকৃষ্ট করে। তাছাড়া জলবায়ুর প্রভাবের কারণেও জনবসতির বন্টন এবং ভালো নিয়ন্ত্রিত হয়। এবং এখানে কৃষির অনুকূল আবহাওয়া বা চাষযোগ্য জমি বা ফসল উৎপাদনে সহায়ক বলে সমভূমিতে মানুষকে আকৃষ্ট করে। এখন আমরা যাই একটা ছবিতে, যেখানে বাংলাদেশের জনসংখ্যার যে বিস্তৃতি বা জনসংখ্যার যে আধিক্য, সেটাই লক্ষ্য করছি। যে অতিরিক্ত জনসংখ্যার যে চাপ, সেটা এই ছবিতে দেখা যাচ্ছে। এখন আমরা যাব বাংলাদেশের ভূমি ব্যবহারে, জনবসতির বিস্তারে তার প্রভাব ভূমি ব্যবহারে। বাংলাদেশ বলছে একটি জনবহুল দেশ। এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতির বৃদ্ধি পাচ্ছে বেশি। এদেশের প্রয়োজনের তুলনায় চাষযোগ্য জমি অনেক কম। অধিক জনসংখ্যা বিস্তারের ফলে চাষযোগ্য জমির আরও কমে গিয়েছে এবং এর মারাত্মক প্রভাব সৃষ্টি হয়েছে। আমাদের দেশের জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির হারের ফলে কৃষি জমির উপর তার অব্যাহত চাপ পড়ছে। আমরা জানি যে কৃষি জমি ভরাট করে, নদী ভরাট করে মানুষের আবাসন তৈরি করা হচ্ছে। এতে কৃষির জমির পরিমাণ অনেক ক্ষেত্রে কমে আসছে। চাপ পড়ছে ঘরবাড়ি নির্মাণের উপর, এই জন্য উপযুক্ত জমি তারা ব্যবহার করছে। বস্তুত বাংলাদেশে ইতিমধ্যে গ্রাম এবং শহরে বাসযোগ্য সমস্যা দেখা দিয়েছে। পক্ষান্তরে কৃষি জমিগুলোর উত্তরাধিকার মধ্যে বন্টনের ফলে এগুলো খণ্ডবিখণ্ড হয়ে যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে যে জমিগুলো বন্টিত হয়, তার ফলেও এখানে প্রভাব পড়ছে। আর এই খণ্ডিত জমি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হয় না। আমরা যদি বলি ইউরোপিয়ান বা আমেরিকান যে দেশগুলোতে যে সিস্টেমটা আছে, একাধারে যে চাষ করা, টানা চাষ করা, কোনো আইল নেই, কোনো বাউন্ডারি নেই। বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নেই। ছোট ছোট জমিতে আইল করে আমরা সীমানা নির্ধারণ করে থাকি। এটা কৃষির ক্ষেত্রে মারাত্মক প্রভাব, ক্ষতিকর প্রভাব দেখা দেয়, বা উৎপাদনের ক্ষেত্রে কম উৎপাদন হয়। জনবসতি বৃদ্ধির জন্য বহু আবাদি জমিতে ঘর বানানো হচ্ছে, ঘরবাড়ি বানানো হচ্ছে। 30 বছর আগে এই যে পরিবারের জমির পরিমাণ ছিল 10 বিঘা, সেখানে বর্তমানে দাঁড়িয়েছে 100 বিঘা, সেখানে দাঁড়িয়েছে 10 বিঘা বর্তমানে। আগে যেরকম মানুষের জমির অবাধ বিষয় ছিল, এখন তা অনেক ক্ষেত্রে কমে আসছে। আর এছাড়া আছে খালবিল ভরাট করে, জঙ্গল কেটে বা অনাবাদি জমি কেটে আবাদ করা হচ্ছে, বা ঘর বসতি করা হচ্ছে, বা আবাসন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। এখানে আমরা ইট কাঠের যে বিষয়টা আছে, আমাদের যে শহরের বিষয়টা, সেটা দেখতে পাচ্ছি। দালান কোটার যে বিষয়, সেখানে সবুজায়ন নেই বললেই চলে। সেখানে আবাসনের জন্যেই কোনো কৃষি জমি বা কোনো ফসলি জমি এখানে নেই বললেই চলে। সারসংক্ষেপে যদি যাই, আমরা আমাদের যে আজকের যে আলোচনাটা, সেটা আমরা যে বিষয়টা আলোচনা করলাম, সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, সীমানা, অবস্থান, বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক অঞ্চলের গঠন। এটা 3টেই গঠন আমরা আলোচনা করেছি। এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক গঠনে জনসংখ্যা এবং জনবসতি, তার প্রভাব, এবং ভূমি ব্যবহারে
জনবসতির যে প্রভাবটা আছে, ভূমির যে কমে যাওয়ার বিষয়টা এবং পরিবেশের উপর তার মারাত্মক যে প্রভাবটা আছে, এটা আমরা আলোচনা করলাম। তোমরা বাসায় বসে এই অনুসরণমূলক কাজগুলো করবে। সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতির বর্ণনা দাও, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমা লিখো, ভূপ্রকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগের বর্ণনা দাও মানচিত্রের মাধ্যমে, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ চিহ্নিত করো, বাংলাদেশের ভূমি ব্যবহারে জনবসতির বিস্তারে তার প্রভাব বিশ্লেষণ করো। সাধারণত এখান থেকে যে বড় প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ গঠনের ক্ষেত্রে 3টি শ্রেণীবিভাগের যে কোনো একটি চিহ্নিত করার জন্য তোমাদের বলা হতে পারে, মানচিত্রের মাধ্যমে আইডেন্টিফাই করতে বলা হতে পারে, অথবা 3টি যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমিসমূহ যে কোনো দুটির অথবা যে কোনো একটির বর্ণনা দিতে হতে পারে। তো তোমরা আজকের এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবে, বই সামনে রাখবে এবং তোমরা বাসায় থাকবে। তোমাদের জন্যে অনেক কল্যাণ এবং মঙ্গল কামনা করে আমি আজকের দূরপাঠের আসর এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।